শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। আজকে উঠেছি অনেকক্ষণ, তবে জানো তো সংসারের বাসি কাজে হাত দিয়ে উঠতে পারেনি, কারণ ডোডো আজ আমার সাথে সাথে উঠে পড়েছিল। আর ও ঘুম থেকে ওঠা মানে বাচ্চা মানুষ, জানোই তো কতই না বায়না থাকে, কোথাও যেতে দেবে না, ওর কাছে শুতে হবে, এটা ওটা হাজারো বায়না। তো মেটাতে মেটাতে একটু লেট হয়ে গেল। তারপরে একেবারে তড়িঘড়ি করে সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। ওদিক দিয়ে সবার প্রথমে রাতের বাসি বাসনগুলো বাইরে বের করলাম, তারপরে জানলার ঝাপটি তুলে রাখলাম। আর এখন কালকেকার যে সমস্ত এঁঠোগুলো ছিল সেগুলো একেবারে ওইখানে গর্তই ফেলে দিলাম। ওইখানে একটু একটা গর্ত করা আছে জানো, এঁঠো তরকারি তারপরে এটা ওটা ভাত বাজলে ফেলে দিই, ওখানে কুকুর বিড়াল এসে না খেয়ে নেয়, সেই কারণে গেলাম ওই দিকটায় একটু ফেলে দিয়ে আসতে। আর হ্যাঁ, এরই মাঝে আমার উঠান ঝাঁট দেওয়া হয়ে গেছে, দুয়ার ঘরে মারুলি জল দেওয়াও হয়ে গেছে। তো তারপরে সোজা চলে এসেছি এদিককার একেবারে বাসন ধোয়া মাজার কাজে। তো বাসনগুলো তো আমার মাজা হয়ে গেছে, এবার একটু ধুয়ে নিচ্ছি। আজকে সকালটা দেখে মনে হচ্ছে বেশ সুন্দর, রোদ্দুর একটা ঝলমলে উঠেছে, দিনটা আজকে অনেকটাই ভালো যাবে। তবে প্রথমে দেখে যা মনে হয় পরে কিন্তু সেটা হয় না, বেলা হতে না হতেই জানো আবারও বৃষ্টি শুরু হয়েছে। তো তোমার সঙ্গে কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। জানো তো বন্ধুরা, আমরা মেয়েরা দেখবে শ্বশুর বাড়িতে স্বামী ছাড়া একদিনও থাকতে পারি না, কিন্তু বাপের বাড়িতে স্বামী ছাড়া 1 মাস দিব্য কাটিয়ে দিই। এটা কেন হয় বলো তো? কারণ কি বলো তো, আমাদের জানো তো শ্বশুর বাড়িতে স্বামী ছাড়া মনে হয় যে এটা নরকে বাস করছি, তাই আমরা থাকতে পারি না। বিশেষ করে আমি জানো একদিনও আমি থাকতে পারি না ওকে ছাড়া। এক বেলা যদি না থাকে তখন যেন মনটা ছটফট ছটফট করে, মনে হয় কখন আসবে আর কখন ওর মুখটা দেখবো, ওকে দেখলেই আমি শান্তি পাবো। তো এরকমটাই আমার সব সময় হয় জানো। তবে জানো, ও যখন বিয়ে হয়েছিল ওর সাথে, তো তারপরে ডোডো যখন আমার পেটে ছিল আমি 5 মাসে চলে যাই। তো তারপরে ওর সাথে আমার 5 মাস পর দেখা হয়েছিল। আমাদের মধ্যে একটা ছোট্ট কারণে ভুল বোঝাবুঝি হওয়াতে আমরা দুজনের সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখিনি। তখনও কিন্তু বেশ থাকতে পেরেছি, তবে শ্বশুর বাড়িতে ওকে ছাড়া একদিনও থাকতে পারি না। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। কালকেকার রাতেরই সমস্ত বিছানা আছে। আর ওই দিক দিয়ে আমার নাইটিটা জানো তো ওই তোমার জানলার মধ্যে মেলে রেখেছি। কারণ কি বলো তো, এখন তো বর্ষা, বৃষ্টি হচ্ছে, প্রচুর জামা কাপড় বারান্দার মধ্যে মেলা আছে, সেই জন্য এই নাইটিটা ভাবলাম ঘরের মধ্যে মেলে দিই, এতে করে হাওয়ায় কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। জানো তো বন্ধুরা, আমরা মেয়েরা না একজন যদি আদর্শ স্ত্রী হয় না, আমাদের স্বামীর যতই কম ইনকাম থাকুক আমরা কিন্তু সেটাকে নিয়ে লজ্জা করা উচিত নয়, সেটাকে গর্বের সাথে বলা উচিত আমার পরের প্রত্যেক দিন যেটুকু ইনকাম থাকুক সেটুকু দিয়েই আমরা কিন্তু খেয়ে পরে সুখে শান্তিতে থাকতে পারি, এবং আমাদের মধ্যে শান্তি জিনিসটা আছে। অনেককেই দেখেছি আমি বরের কম ইনকাম বলে অনেক সময় বাড়ি বাড়িয়ে বলে। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, স্বামীর ইনকাম কম হয়েছে তো কি হয়েছে, তুমি কিন্তু কম ইনকাম নিয়েও শ্বশুরবাড়িতে ঘর করে খাচ্ছ। তাই আমাদের কাছে একজন আদর্শ স্ত্রী হতে গেলে স্বামীর ইনকাম নিয়ে লজ্জা পেও না, বরং গর্ব করো, গর্বের সাথে মানুষকে বলো আমার স্বামীর এই ইনকাম, আমি আমার স্বামীরই সাথে আছি এবং আমরা দুজনে খুব ভালো আছি। এই 2025-এ দাঁড়িয়ে অনেক কিছুই এখন দেখা যায়, একটু যদি আশেপাশে চোখ দিই তাহলে দেখা যায় একটা মেয়ের একটা স্বামী ছাড়া আদার্স অনেকজন থাকে, সেটা কিন্তু সবার উদ্দেশ্যে বললাম না, কিছু কিছু মানুষ করে। আর তোমরা প্লিজ এই কথাটা মাইন্ডে নিও না, আমি কিন্তু তোমাদেরকে কথার কথা বললাম আর কি। তো এরকমটাই হচ্ছে, এটাই কিন্তু এখনকার জেনারেশন চলছে আর কি। তাই আমি বলবো তোমাদের স্বামী যেটুকু ইনকাম হোক না কেন সেটুকু নিয়েই সংসার করো এবং সেটাকে নিয়ে আনন্দ করো, তার সাথে গর্ব করে বলো আমার স্বামীর এই ইনকাম, আমি আমার স্বামীর সাথেই আছি এবং আমার স্বামীর পাশেই আছি।
যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার কিন্তু কাচাকুচিটা তোমার চলে এসেছি করতে। তো এখন দেখেছো বেশ ভালোই রোদ্দুরটা উঠেছে, বেশিরভাগ যেন তো এই মাঠের দিক থেকে রোদ্দুরটা বোঝা যায়। তো এইদিকে রোদ্দুরটা খুব সুন্দর উঠেছে। আজকে ভেবেছিলাম কাঁচা ধোয়া করব পিরিয়ডসের শেষের দিন, তো কিন্তু করলাম না। কেন জানো তো? আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আমাদের বাড়ির গৃহস্থ পরিবারের বউরা বৃহস্পতিবার মানে লক্ষ্মীবারে পাতা ঘষে না, সেই কারণে আজ করলাম না, একেবারে কাল করব। তো ওই দিক দিয়ে খালি বালিশের কাভারগুলো, ডোডোর জামা প্যান্ট, এই সমস্ত জিনিসগুলো এখন কেচে রেখে দিচ্ছি। এখন নির্মচাপ হচ্ছে, ভয় লাগছে যদি কালকে এরকমভাবে বৃষ্টি হয় তাহলে এত কাচাকুচি কোথায় মেলবো এবং কোথায় রাখবো, সেই কারণে আজকে কিছুটা কমিয়ে রেখে দিলাম। কালকে বেড কাভারটা কেচে একদম চান করে ফ্রেশ হয়ে চলে আসবো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার কিন্তু সমস্ত কিছু একটা একটা করে কাঁচা হয়ে গেছে, আর এগুলোকে দড়ির মধ্যে খুব সুন্দর করে মেলে দিচ্ছি। এখনও অবধি বেশ সুন্দর রয়েছে আকাশটা, তবে বেলা হলে কি হবে চলো দেখা যাক। ভয়ও লাগছে জানো এগুলো কাচাকুচি করেছি। তবে কি বলতো, বেড কভার এবং বালিশের কাভারগুলো আমি সবসময় পাতলা এবং একটু দু সুতির মতো নিই, তাতে করে যেন খুব সুন্দর করে শুকিয়ে যায় এবং কাচতে গিয়েও আমার কিন্তু কষ্টটা অনেকটাই কম হয়। তাই দেখো কি সুন্দর করে কাঁচাগুলো তাড়াতাড়ি হয়ে গেল। আর এগুলো যেন জল ঝরে গেলেই শুকিয়ে যায়, যেটুকু ভিজে থাকে সেটুকু ঘরে ফ্যানের হাওয়ায় মেলে রাখলে সেটুকুও যেন খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। তো এই দিক দিয়ে আমি কাচাকুচিগুলো করছি, আর ওই দিক দিয়ে কিন্তু আমার শাশুড়ি মা সকালকার রান্নাটি বসিয়ে দিয়েছেন। তো উনি আজকে সকালে রান্না করছেন আলু সিদ্ধ এবং শুটকি মাছের ভর্তা আর ভাত, মানে এটা আজকে আমাদের সকালকার খাবার। দুপুরে কি হবে তারপরে দেখা যাবে। বেশ কিছুদিন হলো ঘরে সেরকমভাবে সবজিপাতি আনা হচ্ছে না, তাই জানো তো বাড়ির সামনে থেকেই সাবির দাদা এলো, তো দাদার কাছ থেকে 300 মতো মাছ নিয়ে নিলাম। 300 চুনো মাছ, মাছগুলো ফ্রেশ ছিল জানো, খুব সুন্দর। তো 300 মতো চুনো মাছের দাম নিয়েছে আমার কাছে 36 টাকা। এতে করে আজকে আমাদের 2 পদ ঠিকই হয়ে যাবে। মানে ডোডোর পাপার পছন্দ আমার হাতে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে এই মাছ, আর ডোডোর দাদুর পছন্দ হলো কলা পাতার মধ্যে চুনো মাছের পাতুরি। তো যাই হোক, দুজনারই করা হবে এবং প্রত্যেক দিনই যখন নেওয়া হয় আর কি, যখনই নেওয়া হয় চুনো মাছ তখনই কিন্তু আমরা 2 রকমই করি। তো এই দিক দিয়ে একেবারে সকালকার কাজকর্ম খাওয়া দাওয়া হলো, তারপরে সেরে রান্নাটি বসিয়ে দিয়েছি। আর জানো তো এই চুনো মাছ খেতে যত টেস্ট লাগে, কিন্তু কি বলতো, বাঁচতে গিয়ে একেবারে কালঘাম ছুটে। তো এই দিক দিয়ে আমি রান্না করছি, আর ওই দিক দিয়ে ডোডো জানো তো খেলা করছে। তো ওর সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্না বান্নায় সমস্ত কিছু সেরে নিচ্ছি। আর আলুগুলোকে একদম জিরি জিরি করে কেটেছি, তার সাথে পেঁয়াজও একসাথে দুটোকেই ফ্রাই করে নিচ্ছি। তারপরে কিন্তু সমস্ত কিছু দেবো। আর এখান থেকে জানো তো ডোডোর জন্য না বেশ কিছুটা মতো তোমার আলু ভাজা তুলে রাখবো, এতে করে জানো ওর খাওয়ার আজকে আমার কিন্তু কোনো চিন্তা থাকবে না। যেহেতু গুঁড়ো মাছ, ডোডো গুঁড়া মাছ খেতে সেরকমভাবে পারে না, তাই আমি জানো তো দাদার কাছ থেকে বেছে বেছে 2-4টে বাটা মাছ নিয়েছিলাম, যাতে করে ওকে একটু আমি ওই বাটা মাছটা বেছে বেছে দিতে পারি। তো দাদা ঠিক সত্যি বলতে খুব ভালো, দাদা আমাকে বললো যে নাও ডোডোর জন্য ডোডোকে দেবে, তো সেই জন্যই আরও নেওয়া। তো এই দেখো এই দিক দিয়ে আগুন কিন্তু গনগনিয়ে চলছে, আর এই দিক দিয়ে আমার কিন্তু মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এখনও অবধি কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাটি একেবারে পরে দেবো। কেন জানো তো, এখন যদি কাঁচা লঙ্কা দিই লঙ্কাটা গলে যাবে, আর ঝালটাও কিন্তু একটু হয়ে যাবে, এতে করে ডোডো খেতে চাইবে না। সেই জন্য কাঁচা লঙ্কাটা এখন দেবো না, একটু পরে দেবো। তো এই দিক দিয়ে আমার একবার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, তারপর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার পরিমাপ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। তো জানো তো কাঠের উনানে যত দেরি করে রান্না বসায় না কেন, বেশ সময়ের মধ্যে পরিপাটিভাবে হয়ে যায়। তো এদিক দিয়ে আমার কিন্তু আলু ভাজা তোলা হয়ে গেছে, সমস্ত মশলাই দিয়েছি। মশলা বলতে ওই লঙ্কার গুঁড়ি, হলুদ, নুন এইটুকুই, আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম।
তো এদিক দিয়ে ঝোলটা টকবকিয়ে ফুটে গেছে। ভেজে রাখা যে সমস্ত মাছগুলো ছিল সেগুলোকে ওর ওপরে দিয়ে দিলাম। তারপর আরেকবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু আমার রেডি হয়ে গেছে এই যে চুনো মাছ বা গুড়া মাছ যেটা বলে সেই মাছের কিন্তু চচ্চড়ি। আচ্ছা, তোমরা কে কী নামে এই মাছকে চেনো একটু বলো তো। আমার বাপের বাড়ির ওইখানে অনেকে বলে মোরলা মাছ, আবার কেউ বলে চুনো মাছ, আবার আমার মামার বাড়ির ওইদিকে বলে গুড়া মাছ। আচ্ছা, তোমাদের কোন নামটা পছন্দ সেটাও কিন্তু আমাকে বলো। তো এই দিক দিয়ে আমি কিন্তু ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, মোটামুটি করে সিদ্ধ হয়ে গেছে। তারপরে এদিকে এনেছি, জানো তো মসুর ডাল অনেকটা হলে একসাথে তখন কিন্তু তোমার কাঠে সিদ্ধ করা হয়, যখন একটুখানি থাকে তখন কিন্তু মসুর ডালটা সিদ্ধ করা হয় না, মানে অনেক সময় লাগে, সেরকমভাবে সিদ্ধ হয় না। সেই কারণে আমি গ্যাসে সিদ্ধ করে নিলাম। আর ওই দিক দিয়ে ডোডোও জানো তো খেলা করছে, তাই ওর সাথে একটু হাসাহাসি করছি আর আমি কাজগুলো করছি। আর ও জানো তো সকাল থেকেই বলছে একটু কালীতলা যাব খেলা করতে। তো ওইখানে এক দাদা এসছে মিষ্টির দোকান, তো সেই দাদাকে একটু বলছিলাম আর হাসছিলাম, দাদাও ভীষণ হাসছিল। তো এদিক দিয়ে মোটামুটি করে আমার হয়ে গেল চচ্চড়িটা। তারপরে ডালটা ফোড়ন দেবো। তো ডালে একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। এতে করে ডালটা ভীষণ সুন্দর লাগে, যেন মুসুর ডাল বেশি করে। আমার শাশুড়ি মা আবার করেন জিরে দিয়ে, মানে সাদা জিরে দিয়ে উনি করেন, তবে ওটাও আবার খারাপ লাগে না, কিন্তু এটাও আমার কাছে ভীষণ ভাল লাগে। তো পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম, এবার ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর জানো তো পেঁয়াজটা যতক্ষণ না একদম ডিপ ফ্রাই হবে, মানে তোমার ব্রেস্তা হওয়ার আগের মুহূর্তটা অবধি কিন্তু ফ্রাই করেই যেতে হবে, তাহলে কিন্তু সেন্টটা বেরোবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তবে আজকে যেন রান্নার সময় বৃষ্টি আসেনি, এতে করে ভীষণ শান্তি পেয়েছি। রান্নার শেষ পর্যায়ে এসে বৃষ্টিটা নেমেছিল, মানে ভাতটা যখন হয়ে আসছে তখন ঝমঝমে বৃষ্টি নামে, তখন একটু অসুবিধা হয়ে গেল, মানে ভাতের হাঁড়িটা ঘরে আনতে। তাছাড়া তরকারি করার সময় হয়নি, কাল খুব কষ্ট করে রান্না করেছি জানো, বাড়িতে সকলের কাছে একটু বকাও খেয়েছি যে কেন আবার গ্যাসে নিয়ে আসলাম না, গ্যাসে রান্নাটি করলাম না। তো জানো তো একবার কাঠের ওইখানে নিয়ে যাই, সমস্ত কিছু টেনে টেনে মশলা পাতি মাছ কোটো কাটা আবার রান্নি রিটার্ন, তাহলে কেমন লাগবে না? তার থেকে আমি ভাবলাম না, করেই যাব। তো এই দেখো ডালটাও সম্বাদ দিলাম, এরই মাঝে ডোডোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওই দিক দিয়ে আমি আর ডোডোর পাপা বসেছি, ওই দিক দিয়ে ওর ভাত বেড়েছি, আমার ভাত বেড়েছি, আর এই দিক দিয়ে তরকারিগুলো নিয়ে এসছি। এই যে পাতলা করে মসুর ডাল করা হয়েছে, আর এইদিকে চুনো মাছের চচ্চড়িটা। আজকে এগুলোই ছিল আমাদের দুপুরের খাবার। খাওয়া দাওয়া শেষ করে দুজনে একটু রেস্ট নিলাম, আর ডোডো যেন এখনো অবধি ঘুমের থেকে ওঠেনি, তো ওকে নিয়ে একটু বসেছিলাম। তারপরে এই যে বালিশের কাভারগুলো কেচে দিয়েছিলাম বললাম না, তো ওগুলো জল ঝরে গেছিলো, ঘরে একটু ফ্যানের হাওয়ায় মেলে দিয়েছিলাম, এতে করে কিন্তু আরও ভালো করে শুকিয়ে গেল। তো ওগুলোকেই একেবারে ভাঁজ করে রেখে দিচ্ছি, কালকে একেবারে পিরিয়ড শেষ হলে মাথা ঘষে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে তারপরে আবারও লাগাবো। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারের পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলে নিজেদের খেয়াল রেখো এবং অপরকেও ভালো রেখো। তোমাদের সকলের ভালো হোক সেটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করছি। তো বন্ধুরা চলো এই পর্যন্তই রইল, দেখা হবে আবারও একটি নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। বাই।